খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ শনিবার 21 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। অভিষেকের নাম করে তৃণমূল নেতার তোলাবাজি, গ্রেফতার করল পুলিশ, সাসপেন্ড করল দল। কেন দেরিতে এলো দমকল, ফুঁসে উঠলেন তপসিয়ার বাসিন্দারা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। শাহের আম্বেদকর মন্তব্যের প্রতিবাদে সোমবার পথে নামছে তৃণমূল, সারা রাজ্যে মিছিলের ঘোষণা মমতার। জঙ্গি অনুপ্রবেশে সতর্ক রাজ্য পুলিশ, শিলিগুড়ি করিডোর নিয়ে এসএসবিতেই আস্থা শাহের। শহরে ফের অগ্নিকাণ্ড, বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। হেডফোন আমার নয়, ফের নিজেকে নির্দোষ দাবি সঞ্জয়ের। 10 দিন ধরে অমিল পানীয় জল, ক্ষোভে ফুঁসছেন কুলটির আবাসিকরা, কাজ করায় ডিভিসি। পরনে সিভিক ভলান্টিয়ারের পোশাক, রেললাইনের পাশ থেকে যুবকের দেহ উদ্ধারের রহস্য। বড়দিনের মজা মাটি করতে পারে বৃষ্টি, নিম্নচাপ নিয়ে কি বলল আবহাওয়া দপ্তর। বাতিল হবে কয়েক ডজন লোকাল, দেরিতে চলবে এক্সপ্রেস, বছর শেষে হাওড়ায় ভোগান্তি। গঙ্গার ধারে পড়ে শতাধিক আসল আধার কার্ড, তীব্র চাঞ্চল্য ফরাক্কায়। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরে। তোলাবাজের অভিযোগে গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি। তৃণমূল সাসপেন্ড করার পর যুব নেতাকে গ্রেফতার করল পুলিশ। পোস্তা থানার পুলিশের হাতে গ্রেফতার তোলাবাজিতে অভিযুক্ত সাসপেন্ডেড যুব তৃণমূল নেতা। গ্রেফতার 2 শাহরেত। গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা। ব্যবসা সংক্রান্ত মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে তোলাবাজির অভিযোগ উঠেছে ধৃত ওই সাসপেন্ডেড নেতার বিরুদ্ধে। পাকড়াও করা হয়েছে। ব্যবসায়ীর দাবি 6 লক্ষের বিনিময়ে মামলার নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন যুব তৃণমূল নেতা। বড়বাজারে তারা সুন্দরী পার্কে টাকা দিতে নিজের অফিসে ডাকেন তরুণ তিওয়ারি। সেখানে অভিষেকের নাম করে তরুণ তিওয়ারি ভয় দেখান বলে অভিযোগ ব্যবসায়ীর। পোস্তা থানায় যুব তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। দলবিরোধী কাজের জন্য এদিনই তাকে সাসপেন্ড করে দল। এরপরই তাকে গ্রেফতার করা হয়। এদিকে ফাঁসানোর পাল্টা দাবি করছে ধৃত। তার দাবি, অফিসে এসেছিল, টাকাও দিয়েছিল, আমি নিইনি, আইনজীবী নিয়েছিল। পরে জানা যায় ব্যবসায়ী প্রতারক, তখন টাকা ফেরত দিয়ে দিই। হাওড়ার লিলুয়ার বাসিন্দা এক ব্যবসায়ীর মা সোমবার রাতে পোস্তা থানায় লিখিত অভিযোগ জানান, যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি ও তার 2 সঙ্গী তার ছেলেকে চাকরি দেওয়া ও আইনি সহায়তার আশ্বাস দিয়েছিলেন। ব্যবসায়ী সেই সাহায্য নিতে অস্বীকার করলে তাকে হেনস্থা করা হয়। এরপর গত বুধবার যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি মহিলাকে তার অফিসে ডাকেন। অভিযোগ, তখন মহিলাকে অপহরণ করা হয় এবং 3 লক্ষ টাকা মুক্তিপণ এবং 2.5 লক্ষ টাকা আগাম দাবি করেন। সেই সঙ্গে ছেলেকেও হুমকি দেওয়া হয়। শেষমেশ টাকা দেওয়ার পর মুক্তি দেওয়া হয় মহিলাকে। থানায় যাওয়ায় ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ। এরই প্রেক্ষাপটে রাজ্য যুব তৃণমূলের সম্পাদকের পদ থেকে তরুণ তিওয়ারিকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি ও তার 2 সঙ্গীকে পোস্তা থানায় ডেকে পাঠানো হয়। এরপর গ্রেপ্তার করা হয় তাঁদেরকে। আমাদের আজকের লক্ষ্য 600টি লাইক। দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্টে জানান। শুধুমাত্র দুর্গাপুর সংবাদ চ্যানেলই আপনাদের সঠিক এবং নির্ভুল খবর পৌঁছে দিচ্ছে। বর্তমান বাজারে অনেক নতুন চ্যানেল ভুলভাল খবর আপলোড করছে, কিন্তু আমরা সব সময় সততা এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে আপনাদের কাছে নির্ভরযোগ্য খবর পৌঁছে দিচ্ছি। আমাদের পাশে থাকুন নিয়মিত সঠিক খবরের জন্য। ভারতীয় সংবিধানের প্রণেতা বি.আর. আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে পথে নামছে তৃণমূল। দলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, আগামী 23শে ডিসেম্বর দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভায়, কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন এক ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিতেন তবে 7 জন্ম স্বর্গবাস হতো। তিনি আরো বলেন, 100 বার আম্বেদকরের নাম নেওয়া হয়, কিন্তু আমি বলতে চাই তার প্রতি আপনাদের অনুভূতি ঠিক কি? জওহরলাল নেহেরুর সঙ্গে আম্বেদকরের অনেক মত পার্থক্য ছিল, সেই কারণে নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।
এই মন্তব্যের পর তোলপাড় শুরু হয় দেশের রাজনীতিতে। সংসদের বাইরে আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদেরা। লোকসভায় সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে রাহুলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মমতার দাবি, সংবিধান প্রণেতা বাবা সাহেবকে অপমান করেছে বিজেপি। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, এই জাতি বিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার। সংবিধান বিরোধী বিজেপি বারংবার মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনে চলেছে। যতদিন যাচ্ছে তত তাদের দলিত বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। মমতার দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন। তার কথায়, কেবলমাত্র বাবা সাহেবের অপমান নয়, এটা আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর আঘাত, দলিত ও আদিবাসী ভাই বোনেদের প্রতি বিশ্বাসঘাতকতা। তৃণমূল নেত্রীর ঘোষণা এবং আগামী সোমবার তাদের কর্মসূচি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কটাক্ষ। যারা আম্বেদকরকে কখনো সম্মান দেননি, আম্বেদকরের জীবন ও আদর্শ সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের মুখে এসব কথা শোভা পায় না। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গোটা বক্তব্য শুনলেই বোঝা যায় তিনি সংবিধান প্রণেতা আম্বেদকর সম্পর্কে একটি অসম্মানজনক শব্দ উচ্চারণ করেননি বা ভাবনা প্রকাশ করেননি। জ্বলছে বাংলাদেশ। সেই পরিস্থিতিতে বাংলায় সক্রিয় স্লিপার সেল। মডিউল তৈরির চেষ্টা আনসারুল্লাহ বাংলার। বাংলা থেকে ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গি সংগঠনটির 2 জন গ্রেফতার হয়। জেরায় জানা গিয়েছে তাদের টার্গেট ছিল শিলিগুড়ি করিডোর। জঙ্গি অনুপ্রবেশ রুখতে সতর্ক রাজ্য প্রশাসন। তবে শিলিগুড়ি করিডোর নিয়ে এসএসবিতেই আস্থা অমিত শাহের। শুক্রবার সশস্ত্র সীমা বলের 61তম প্রতিষ্ঠা দিবসে শিলিগুড়ি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে দাঁড়িয়েই এসএসবির ভূয়সী প্রশংসা করেন শাহ। বলেন, শিলিগুড়ি করিডোর ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। শিলিগুড়িতে এসএসবির হেডকোয়ার্টার রয়েছে, তাই আমরা অনেকটাই নিশ্চিন্ত। জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীদের প্রতিরোধে প্রশংসাযোগ্য কাজ করেছে এসএসবি। বলে রাখা ভালো, নেপাল, ভুটান ও বাংলাদেশ এই 3 দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে শিলিগুড়ি করিডোর। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বের 7টি রাজ্যকে বেঁধে রেখেছে এই সংকীর্ণ স্থলভাগ, যার তুলনা করা চলে মুরগির গলার সঙ্গে। সমরশাস্ত্রের সূত্র মেনে ভারতের মতো মহাশক্তিধর দেশকে দুর্বল করতে এই শিলিগুড়ি করিডোরকেই পাখির চোখ করছে আনসারুল্লাহ বাংলা টিম। শাহের দেওয়া তথ্য অনুযায়ী গত 3 বছরে 1100 অনুপ্রবেশকারীকে গ্রেফতার। 1000 একরের বেশি জমি দখলমুক্ত করেছে এসএসবি। এছাড়া 181 জন মানব পাচারকারীকে গ্রেফতার করেছে। পাচারের আগে 801 জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে নাবালক ও নাবালিকা মিলিয়ে 231 জন। মাওবাদী কার্যকলাপ রুখতেও এসএসবির ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন শাহ। তার কথায়, বিহার ও ঝাড়খণ্ডে মাওবাদী কার্যকলাপ প্রায় বন্ধ করতে পেরেছে এসএসবি। উত্তরাখণ্ডেও ভালো কাজ করেছে তারা। সেখানে কমপক্ষে 14 জন মাওবাদী গ্রেফতার হয়েছে। শাহর তথ্য অনুযায়ী গোটা দেশ জুড়ে মোট 600-র বেশি মাওবাদী ধরা পড়েছে এসএসবির জালে। এনকাউন্টার করা হয়েছে 15 জন মাওবাদী নেতাকে। উল্লেখ্য, জঙ্গি অনুপ্রবেশ ইস্যুতে বারবার রাজ্য প্রশাসনের ওপর দায় ঠেলার চেষ্টা করছে কেন্দ্র সরকার। তবে পাল্টা রাজ্যের দাবি, সীমান্তের নিরাপত্তায় থাকা বিএসএফ থেকে এসএসবি সবই শাহ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। তাহলে কি করে দায় এড়াতে পারে কেন্দ্র, উঠছে প্রশ্ন। শহরে ফের অগ্নিকাণ্ড। তপসিয়ায় বহুতলের পাশের ঝুঁপড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। 8 ঘন্টা আগে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন আসার কথা থাকলেও প্রাথমিকভাবে তা দেখা যায়নি। এদিকে আগুনে ক্রমাগত কিছু না কিছু ফাটার আওয়াজ শোনা যাচ্ছে। অনেকের বাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে, তারই ফাটার আওয়াজ বলে অনুমান করা হচ্ছে। তপসিয়ার ঝুপড়িতে এখন কার্যত দাউ দাউ করে জ্বলছে একের পর এক ঝুড়ি। ভস্মীভূত একের পর এক বাড়ি, দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। তবে সব থেকে আতঙ্কের বিষয় হলো শিশুদের আটকে থাকার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে ধরাছোঁয়ার বাইরে আগুন, তা নিয়ন্ত্রণে আনায় এখন সব থেকে বড় চ্যালেঞ্জ দমকল কর্মীদের কাছে। কারণ একদিকে দাহ্য পদার্থ, তার সঙ্গে শুষ্ক আবহাওয়া, যার জেরে আগুনের লেলিহান শিখা তীব্রতর হচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ জমায়েত করেছে ঘটনাস্থলের কাছে। এই পরিস্থিতিতে রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সব হারিয়ে হাহাকার ঝুপড়ির বাসিন্দারা। তারা ক্ষুব্ধ। তাদের অভিযোগ, মাত্র 100 মিটার দূরে দমকলের অফিস। তা সত্ত্বেও ঘটনাস্থলে আসতে দমকলের সময় লাগলো 8 ঘন্টা থেকে 45 মিনিট মতো। শুধু তাই নয়, প্রথমবার যখন দমকল এলো তখন তাদের কাছে বড় পাইপ ছিল না। তা থাকলেও বা আরো আগে এলে অনেক কিছু রক্ষা করা যেত বলেই বক্তব্য তাদের। সব হারিয়ে তাদের চোখে এখন জল। 200-র বেশি ঝুপড়ি পুড়ে ছাই হয়েছে বলে দাবি স্থানীয়দের।
মাসখানেক আগে অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। তারও ঠিক 5 মাস আগেই মলের ফুড কোর্টে আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছিল। তারপর কয়েকদিন মল বন্ধও রাখা হয়েছিল। এরপর মাত্র মাস 5 মধ্যেই আবারও মলে আগুন লাগে। এবার উৎসস্থল ছিল ফুড কোর্ট। কসবার অ্যাক্রোপলিস মলের 4 তলায় ফুড কোর্টের একটি কাউন্টার থেকে আগুন ছড়ায়। আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বেরোনোর চেষ্টা করেন ফুড কোর্টের কর্মীরা। ওই বহুতলেই রয়েছে বিভিন্ন সংস্থার অফিস। আতঙ্ক ছড়ায় সেখানেই। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুন কাণ্ডে শিয়ালদহ আদালতে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেল মূল অভিযুক্ত সঞ্জয় রায়। সূত্রের খবর, এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই বলেই দাবি করে ধৃত সিভিক ভলেন্টিয়ার। তরুণী চিকিৎসককে চিনতই না বলে জানায় সে। সঞ্জয়ের আরও দাবি, সেমিনার হল থেকে বাজেয়াপ্ত হওয়া ব্লুটুথ হেডফোনটিও তার নয়। শুক্রবার শিয়ালদহ আদালতে হাজির করানো হয় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত রুদ্ধদ্বার কক্ষে বিচারকের সামনে আত্মপক্ষ সমর্থন করে সে। উপস্থিত ছিলেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা। সূত্রের খবর, প্রতিবারের মতো এবারও নিজেকে নির্দোষ বলেই দাবি করে সে। বলে রাখা ভালো, এর আগেও একাধিকবার নিজেকে নির্দোষ বলে দাবি করে ফাঁসানো হচ্ছে বলে উল্লেখ করেছে সে। এই মামলার পরবর্তী শুনানি আগামী বছরের 2রা জানুয়ারি। ওই দিন সিবিআই এবং অভিযুক্ত পক্ষের আইনজীবীর বক্তব্য শুনবে আদালত। এছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে নির্যাতিতার পরিবারের আইনজীবী লিখিত আকারে নিজেদের অবস্থান জানাবেন। শীতের শুরুতে পানীয় জলের সংকট কুলটির ইসকোর আবাসনগুলিতে। পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছচ্ছে না বলে ক্ষোভ বাসিন্দাদের। এই অভিযোগে শুক্রবার ইসকোর কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার বাইরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এদিকে জল না পাওয়ার দায় সরাসরি ডিভিসির ওপর চাপিয়েছে ইসকো। আবাসিকদের অভিযোগ, ইসকোর তরফে গত 10 দিন ধরে মিলছে না পানীয় জল। আসানসোল পুরসভার তরফ থেকে জল সরবরাহ করা হয়, কিন্তু সেই জলে নিত্যদিনের প্রয়োজন মিটছে না। সেই কারণে বাইরে থেকে প্রচুর টাকা দিয়ে ট্যাঙ্কারের জল কিনে আনতে হচ্ছে। সেই জলই ব্যবহার করছেন বাসিন্দারা। কতদিনে এই সমস্যার সুরাহা হবে সে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে বাসিন্দারা। এই পরিস্থিতিতে আজ শুক্রবার কুলটি, শিমুলতলা, হিল কলোনি, ইন্দিরা কলোনির বাসিন্দারা কারখানার গেট অবরোধ করে বিক্ষোভ দেখান। ইসকো কারখানার বিভিন্ন জায়গায় আবাসন আছে। পুরসভার পাশাপাশি ইসকোর তরফে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হয়। বহু দশক ধরে এই জল সরবরাহ চলে, কিন্তু এবার সেই জল পাওয়া যাচ্ছে না। টাউনশিপ ও এলাকায় পর্যাপ্ত জল দিতে হবে। সেই জল না পাওয়া পর্যন্ত কারখানা চালু রাখতে দেওয়া হবে না। জোরালো দাবি এদিন তোলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে থাকে। সেই অবস্থায় কারখানা কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন। গোটা বিষয়টির জন্য আধিকারিকরা ডিভিসির দিকেই আঙুল তুলেছেন। দাবি, কারখানায় পর্যাপ্ত জল পাচ্ছে না। কুলটি সেল গ্রোথ ওয়ার্কসের চিফ জেনারেল ম্যানেজার আন্দোলনকারীদের জানিয়েছেন, ডিভিসি মাইথন থেকে যে জল ছাড়ে তা পরিশ্রুত হওয়ার পর সরবরাহ করা হয়। কারখানাতেও একই পদ্ধতিতে জল আনা হয়। প্রতিদিন টাউনশিপ ও কারখানায় মোট 14,000 কিউবিক মিটার জলের প্রয়োজন। সেখানে জল আসছে মাত্র 2 থেকে 3,000 কিউবিক মিটার। জল না পাওয়ার কারণেই কারখানার উৎপাদনেও প্রভাব পড়ছে। ডিভিসিকে 6 ডিসেম্বর থেকে অতিরিক্ত জল ছাড়ার আর্জি জানানো হয়েছিল। সেই আর্জিতেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। যদিও এদিন ফের ডিভিসিকে পর্যাপ্ত জল দেওয়ার আবেদন করা হয়েছে, এমনই জানিয়েছেন কর্তৃপক্ষ। পরনে সিভিক ভলান্টিয়ারের পোশাক। এক যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ধনেখালি হল স্টেশন সংলগ্ন এলাকায় তুমুল উত্তেজনা। রেল লাইনের পাশে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়, তাই রেলে কাটা পড়ার সন্দেহ করা হচ্ছে। তবে দুর্ঘটনা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন ধনেখালি হল স্টেশন সংলগ্ন এলাকায় ডাউন বর্ধমান হাওড়া রেললাইনের পাশে যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি কামারকুণ্ড জিআরপিতে খবর দেওয়া হয়। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। রেল পুলিশ সূত্রে খবর, নিহতের নাম প্রসেনজিৎ মণ্ডল। বছর 32-এর ওই যুবক গুরাপের পলাশী এলাকার বাসিন্দা। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত প্রসেনজিৎ মণ্ডল কিভাবে মৃতদেহ রেল লাইনের ধারে এলো তা খতিয়ে দেখছে রেল পুলিশ। কেউ কেউ বলছেন হয়তো আত্মঘাতী হয়েছেন তিনি, আবার কারোর দাবি হয়তো চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছেন প্রসেনজিৎ। কেউ তাকে খুন করে রেল লাইনের পাশে ফেলে রেখে যেতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা। সব মিলিয়ে ধনেখালির এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপটি তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছে বাঁক নিয়েছে এবং পূর্বাভাস অনুযায়ী এটি অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এর জেরে বাংলার একাধিক জেলায় বৃষ্টি হবে ঠিকই, কিন্তু বড়দিনের মজা কি মাটি হবে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলা মোটামুটি শুষ্ক থাকবে, কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং সহ একাধিক জেলায় হালকা বৃষ্টির আভাস মিলেছে। তবে বেশিরভাগ জেলায় থাকবে কুয়াশার দাপট এবং দৃশ্যমানতার অভাব। তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও সেইভাবে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত নাও হতে পারে। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের সব জেলায় রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে। এক্ষেত্রে একটাই স্বস্তির বিষয়, আসন্ন বড়দিন বৃষ্টিতে ভাসতে চলছে না। আর ঠান্ডার আমেজ কমলেও তা যে একদমই থাকবে না এমনটাও নয়। জাঁকিয়ে শীত না পড়লেও তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ডিগ্রি বেশি। হাওড়া স্টেশনের কাছে বেনারস রোডের ওপর তৈরি হচ্ছে নতুন ওভারব্রিজ। নির্মীয়মান এই রেল ওভারব্রিজের কাজের জন্যই আগামী 21শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত একগুচ্ছ ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি রুট বদল করা হবে কিছু ট্রেনের। এর মধ্যে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও রয়েছে। অনেক ট্রেনই নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলবে বলেও জানিয়েছে রেল দফতর। যে লোকাল ট্রেনগুলি এই সময়ের মধ্যে বাতিল হবে তার মধ্যে রয়েছে হাওড়া ব্যান্ডেল লোকাল আপ এবং ডাউন মিলিয়ে 15 জোড়া, হাওড়া শেওড়াফুলির লোকাল আপ এবং ডাউন মিলিয়ে 11 জোড়া, হাওড়া বেলুর মঠ লোকাল আপ এবং ডাউন মিলিয়ে 2 জোড়া এবং হাওড়া শ্রীরামপুর লোকাল আপ এবং ডাউন মিলিয়ে 2 জোড়া। এর পাশাপাশি হাওড়া বর্ধমান মেমু স্পেশাল ট্রেনটি 23/12/2024 থেকে 28/12/2024 পর্যন্ত মেন লাইনের বদলে হাওড়া বর্ধমান কজ লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও ডাউন দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস, ডাউন দেরাদুন হাওড়া উপাসনা এক্সপ্রেস, ডাউন মুজফ্ফরপুর হাওড়া জনসাধারণ এক্সপ্রেস এবং ডাউন দারভাঙা হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনগুলি 23 থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত গড়ে 1 ঘন্টা পর্যন্ত দেরিতে চলতে পারে। আজিমগঞ্জ হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল, গয়া হাওড়া এক্সপ্রেস, রক্সৌল হাওড়া মিথিলা এক্সপ্রেসের মতো ট্রেনগুলিও এই কয়েকদিন গড়ে 20 মিনিট দেরিতে চলতে পারে। গঙ্গার ধারে পড়ে প্রচুর আধার কার্ড। শুক্রবার সকালে ফরাক্কার জাফরগঞ্জে এই খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কার্ডগুলি কে কখন ফেলে গেল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। খবর পেয়ে পুলিশ কার্ডগুলো বাজেয়াপ্ত করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে আছুয়া প্রাথমিক বিদ্যালয়ের অদূরে গঙ্গার ধারে প্রচুর আধার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা প্রাথমিকভাবে ভেবেছিলেন কার্ডগুলি হয়তো বাতিল, তাই সরকারি কোনো দফতর সেগুলি ফেলে দিয়েছে। কিন্তু পরে তারা বুঝতে পারেন সেগুলি আসল। তাদের দাবি, আধারের স্তূপে পড়ে রয়েছে এলাকার অনেক নতুন আধার কার্ড। যেখানে কার্ডগুলি পাওয়া গেছে সেই স্থান থেকে কিছুটা দূরেই রয়েছে জাফরগঞ্জ পোস্ট অফিস। এলাকাবাসীর অনুমান, পোস্ট অফিস কর্তৃপক্ষই ওই আধার কার্ডগুলি গঙ্গার ধারে ফেলে গিয়েছে। তবে সেই কথা অস্বীকার করে জাফরগঞ্জ পোস্ট অফিসের পোস্টমাস্টার বিজন অধিকারী। তিনি জানান, উদ্ধার হওয়া আধার কার্ডগুলোতে আমার পোস্ট অফিসের কোনো স্ট্যাম্প নেই। আমাদের অফিস থেকে এগুলো ফেলে দিয়েছে এটা বলা যায় না। কেউ লিখিত অভিযোগ করলে বিষয় কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে। স্থানীয়দের আরও দাবি, ফেলে দেওয়া আধার কার্ডগুলো আসল। স্থানীয় এক যুবক আকাশ দাস বলে, বেশ কিছুদিন আগে আমি আধার কার্ডের জন্য আবেদন করেছিলাম, কিন্তু সেই কার্ড আজ পর্যন্ত আমি হাতে পাইনি। আজ সকালে আমার এক পরিচিত বন্ধু ফোন করে জানান, আমার আধার কার্ড গঙ্গার ধারে পড়ে রয়েছে। শুনেই আমি সেখানে ছুটে যাই, দেখি আমার নামের আধার কার্ডটি গঙ্গার ধারে পড়ে রয়েছে। শুধু আমার নয়, এলাকার বহু ব্যক্তির আধার কার্ড গঙ্গার ধারে পড়েছিল। স্থানীয় বাসিন্দা তন্ময় ঘোষ জানান, সরকারের যে কোনো কাজে এখন আধার কার্ড বাধ্যতামূলক। সাধারণ মানুষকে দিনের পর দিন আসল আধার কার্ডের জন্য আবেদন করে বসে থাকতে হয়। অথচ কিছু ব্যক্তির উদাসীনতার জন্য আসল আধার কার্ড গঙ্গার ধারে পড়ে রয়েছে। যাদের জন্য এই কার্ডগুলি বরাদ্দ হয়েছে তারা এই বিষয়ে কিছুই জানে না। প্রসঙ্গে ফরাক্কা ব্লকের বিডিও জুনায়েদ আহমেদ জানান, বিষয়টি শুনেছি। ফরাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে আধার কার্ডগুলো উদ্ধার করে নিয়ে গিয়েছে। আধার কার্ডগুলো কিভাবে নদীর তীরে এলো তা খতিয়ে দেখা হবে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।